হ্যালো হ্যালো মাই আর্টস ব্যারিয়ার। আমি জানি ক্লাস 11-এর যারা রয়েছিস তাদের মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন রয়েছে, অনেকগুলো প্রশ্ন যে ম্যাম বুঝতেই পারছি না যে এই সেম 2 এর জন্য কোন কোশ্চেন্সগুলো একদম লাস্ট মিনিটে করলে এখান থেকে কমন পাবোই, সেই কোশ্চেন্সগুলো প্লিজ একটু বলে দিন। সেই কোশ্চেন্সগুলো পল সায়েন্সের জন্য প্লিজ একটু বলে দিন, তাহলে বুঝতে পারবো, তাহলে আমরা পরীক্ষাটা ভালো করে দিতে পারবো। এরকমই তো, এরকমই অনেক রকমের টেনশন, অনেক রকমের চিন্তা, সেই চিন্তার একটাই সলিউশন, সেটা হচ্ছে এইখানে যে কোশ্চেন্সগুলো দিয়েছি সেগুলোকে খুব ভালো করে করে যেতে হবে। এখান থেকে তোরা কমন পাবি পাবি, এর মানে কি এটা যে আর কিছু পড়বো না? না, সেরকম নয়, আরও অনেকগুলো কোশ্চেন্স আছে, সেগুলোও করতে হবে। এবং তোদের পরীক্ষার আগেও আমি কিন্তু এমন কিছু কোশ্চেন্স নিয়ে আসবো, বুঝিয়ে দেবো যে কোনগুলো আসলে পড়তে হবে। ঠিক আছে, এবার এই কোশ্চেন্সগুলো আগে রেডি করে নে। এই কোশ্চেন্সগুলোর মধ্যে যেটা রেডি করবি, ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে আমাদের, প্রথমে দেখ এখানে রয়েছে হচ্ছে ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্তের বক্তব্য কী ছিল। এবার এই ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্ত শুধু পড়বো তা নয়, ন্যায় কাকে বলে এবং ন্যায় সম্পর্কে যে টপিকটা রয়েছে এই টপিকটা কিন্তু আমাদেরকে করতে হবে। তার মানে আমি কি বুঝে গেলাম, ন্যায় যেটা রয়েছে বা জাস্টিস যে টপিকটা রয়েছে সেই টপিকটা কিন্তু আমাকে খুব ভালো করে করে যেতে হবে। ঠিক আছে, জাতীয় রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য, জাতীয় রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য যেমন পড়বো, তার সাথে সাথে সাদৃশ্যও কিন্তু আমরা পড়ে যাব, সাদৃশ্যও কিন্তু আমরা পড়ে যাব, বা এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা কিন্তু আমরা পড়ে যাব। ঠিক আছে, সেটা কিন্তু আমরা পড়ে যাব। তারপরে বলছে কি, সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য লেখো, সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। এখানে কিন্তু আমরা একনায়কতন্ত্রটাও কিন্তু ভালো করে দেখে যাব, একনায়কতন্ত্রটাও কিন্তু আমরা ভালো করে দেখে যাব। তারপরে হচ্ছে নির্বাচন কমিটির দুটি ত্রুটি লেখো। যখন দিয়েছে তখন নির্বাচন কমিশন যেটা রয়েছে, নির্বাচন কমিশন মানে আমাদের ইলেকশন কমিশন যেটা রয়েছে, এই ইলেকশন কমিশন সম্পর্কে কিন্তু ভালো করে পড়তে হবে, ইলেকশন কমিশন সম্পর্কে কিন্তু ভালো করে পড়তে হবে। পুরোটাই পড়বো আমরা, কোন আর্টিকেলের আন্ডারে আসে, এর কাজ কি রয়েছে, এর কি ত্রুটি রয়েছে এবং এটা কীরকমভাবে ভোট করায়, সেগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এবং এখান থেকে কিন্তু আর একটা জিনিস আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এসটিভি, এটা পড়তে হবে, ব্যালট কি পড়তে হবে, এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের সিক্রেট ব্যালট কি পড়তে হবে, সিক্রেট ব্যালট কি এটা আমাদেরকে পড়তে হবে। আর হচ্ছে আমাদের এখানে তো আমরা এফপিটিপিটা পড়ছি, তাছাড়াও আমাদের পিআর সিস্টেমটা কিন্তু আলাদা করে পড়ে যাব, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমটা কি, এই কয়েকটা জিনিস কিন্তু নির্বাচন কমিশনের সাথেই আমাদেরকে পড়ে যেতে হবে। তারপরে বলছে সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলি লেখো। এটার মধ্যে যে যেমন ধর 14 থেকে 18 অবধি একটা মৌলিক অধিকার, 19 থেকে রয়েছে, সেরকম ভাবে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। এর মধ্যে কিছু 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 আর্টিকেল আমি বলে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে আর্টিকেল 17, 19, 20, 21, 32, আর আমাদের হচ্ছে এগুলো তো পড়ছি, তাছাড়াও হচ্ছে হ্যাঁ এই কটা অ্যাটলিস্ট পড়ে যেতে হবে, এই কটা অ্যাটলিস্ট আমাদেরকে পড়ে যেতে হবে। তারপরে বলছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধ্যান ধারণা ছিল সেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। এখানে সাথে সাথে কিন্তু আমরা ওনার যে শিক্ষা বিস্তারের মাধ্যমে জাতীয়তাবাদ প্রসার, সেটা কিন্তু যেন মাথায় রাখি আমরা। ঠিক আছে, সেটা যেন আমরা মাথায় রাখি। তারপরে বলছে সংবিধানে যে মৌলিক অধিকারগুলোকে আমরা লিপিবদ্ধ করছি সেটার গুরুত্বটা কি, এটার সাথে সাথে কিন্তু আমাদেরকে প্লিজ ভালো করে শুনবি, ডিপিএসপি এবং আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস এগুলোও কিন্তু পড়ে যেতে হবে। এগুলো কি, এগুলোর কি গুরুত্ব সেগুলো পড়ে যেতে হবে। আমি ক্লাসে পড়িয়ে দিয়েছি তোদের ম্যারাথনটা ভালো করে দেখে নিবি। তারপরে বলছে ভারতের নির্বাচন যে রয়েছে পিআর সিস্টেম, তার পরিবর্তে এফপিটিপি কেন গ্রহণ করা হয়েছে, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এফপিটিপিটা কি, এই সিস্টেমটা কি, সেটাও কিন্তু ভালো করে পড়তে হবে। তারপর বলছে 19 নম্বর ধারা, আমি এখানে বলেও দিয়েছি 19 নম্বর ধারাটা ভালো করে পড়তে হবে। এর আন্ডারে যে কটা রয়েছে ছখানা যে আমাদের প্রত্যেকটা নিয়ম বা মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তারপর বলছে ধর্মীয় স্বাধীনতার অধিকারটা যেটা রয়েছে সেটা ভালো করে পড়বো। তারপরে সাম্যের অধিকারটা যেটা রয়েছে আমাদের সংবিধানে সেটাও কিন্তু আমাদেরকে পড়তে হবে। তারপরে বলছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তি দাও, সপক্ষে যুক্তিটাও কিন্তু আমরা পড়ে রাখবো। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে বলছে গান্ধীজির অহিংস সত্যাগ্রহ যেটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে। নেতাজিও পড়বো এবং গণতন্ত্র ও কর্তৃত্ববাদের মধ্যে কি পার্থক্য সেটা আমি স্টার দিলাম। দেখ গান্ধীজি, নেতাজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কোনো একটা আসবেই,
কোনো একটা আসবেই। আমার যেটা মনে হচ্ছে গান্ধীজি আসার চান্সটা খুব বেশি, গান্ধীজি বা রবীন্দ্রনাথ ঠাকুর, মানে সব থেকে যদি আমি যদি হাই চান্স বলি তাহলে গান্ধীজি, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে নেতাজি রয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু আমাদেরকে পড়তে হবে। আশা করি এই কোশ্চেন্সগুলো যদি তোরা রেডি করিস এবং তার সাথে যে আমি একটু এক্সট্রা বললাম যেগুলো পড়তে হবে সেগুলো যদি রেডি করিস, সেখান থেকে কিন্তু ওরা কমন পেয়ে যাবি। দেখা হচ্ছে তোদের সাথে পরীক্ষার আগে, পরীক্ষার পরে। খুব ভালো থাকবি। আর ক্লাস 12-এ তো তোদের সাথে দেখা হচ্ছেই। চল, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।